Hello dear viewers, welcome to English Hospital 24 channel. Today I'm going to discuss about sentence narration of interrogative sentence. Those who are going to sit for university admission test and primary teachers appointment examination, also for BCS examination, will have to face this type of questions in your examination from sentence narration in MCQ type questions, also for the university test of written exam. So before going to start our today's lesson, I would like to invite you to subscribe this YouTube channel, and you must keep the bell button on if you don't like to miss any update video lesson of this YouTube channel. Let's get started our today's lesson. Here I have written the structure of direct speech of interrogative sentence, also the indirect speech of interrogative sentence. This lesson is very much important for the students of university admission test, job examination and job seekers, also important for the academic students like JSC, SSC and HSC and degree honors non-credit or compulsory English examination. Here the direct speech will be found out by the structure of auxiliary verb or WH word will be at the beginning of the sentence or at the beginning of the reported speech. If I say in Bengali for your better understanding, যে auxiliary verb এবং WH ওয়ার্ডগুলো সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে থাকে, দ্যাট মিনস সাবজেক্টের আগে থাকে auxiliary verb এবং একেবারে সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড থাকে অথবা auxiliary verb থাকে। এই দুইভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শুরু হয়ে থাকে। তো আর যখন আমরা সেই সেন্টেন্সগুলোকে ইন্ডিরেক্ট করবো, এখন এখানে রিপোর্টিং ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে, সেটি ভিন্ন কথা, কিন্তু যখন আমরা চেঞ্জ করবো সেক্ষেত্রে অবশ্যই রিপোর্টিং ভার্ব শুরুতে বসাতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিরেক্ট স্পিচের প্রথমে আমাদের কী ব্যবহার করতে হবে, সাবজেক্ট, দেন আস্ক অর আস্কড। ইফ দ্য সেন্টেন্স অর ইফ দ্য স্পিচ ইজ প্রেজেন্ট, সিম্পল অর প্রেজেন্ট ইনডিফিনিট, দ্য রিপোর্টিং ভার্ব উইল বি আস্কড, and if the speech is past tense, then we will use asked or past indefinite tense in reporting verb. এখন সেখানে আমরা এনকোয়ার্ডও লিখতে পারি বা এনকোয়ার্ডও থাকতে পারে। যখন তোমার জব এক্সামের ক্ষেত্রে দেখবে সেখানে এনকোয়ার্ড থাকতে পারে, আস্ক থাকতে পারে, আস্ক থাকতে পারে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন সময় কথা বলা হয়েছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। দেন হচ্ছে অবজেক্ট, দ্যাট মিনস লিসেনার। দেন এখানে এই কমা উঠে এখানে ইফ ডব্লিউ ওয়ার্ড বসে, কখনো কখনো ওয়েদার বসে, ওয়েদার। তো ওয়েদার খুব কম বসে, তো ইফ এবং ডব্লিউ ওয়ার্ডটি বেশি বেশি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটি হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, দেন ভার্ব and object. Here I have written 5 examples. এক্সাম্পলসগুলোর মাধ্যমে আমি দেখাবো যে কীভাবে এখানে আমি যে 5টি এক্সাম্পলস লিখেছি এগুলো হচ্ছে সব বিগত বছরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস কোয়েশ্চেন্স বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং অন্যান্য চাকরি পরীক্ষায়, বিশেষ করে বিসিএস পরীক্ষাতে এগুলো এসেছে। সেই এক্সাম্পলস হিসেবে আমি সেই সেন্টেন্সগুলোকে সিলেক্ট করেছি। ফার্স্ট হচ্ছে সেই আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব শুরুতে রয়েছে। তাহলে এখন প্রথমে যে কাজটি করতে হবে, যে কথা বলেছেন আপনি স্পিকারের নামটি প্রথমে লিখে নিব, তারপর হচ্ছে যদি আস্ক দেওয়াই থাকে তাহলে সেই আস্কটি লিখবো। আস্কের পরে কখনো টু থাকে না বা টু বসানো যায় না, বিকজ আস্ক হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। তো এই ট্রানজিটিভ ভার্ব যেগুলোর সাথে অবজেক্ট সরাসরি বসতে পারে সেগুলোর পরে কখনোই প্রিপোজিশন টু বসে না। তাহলে সেই আস্কড মি, এখন কখন ডব্লিউ ওয়ার্ড বসবে, যখন ডব্লিউ ওয়ার্ড নিজেই থাকবে তখন ডব্লিউ ওয়ার্ড বসে, যদি ডব্লিউ ওয়ার্ড না থাকে তাহলে সেখানে ইফ অথবা ওয়েদার বসে। তবে ইফ সর্বদাই ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো এখন ইফ ব্যবহার করবো এখানে আমরা। তারপর হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট হিসেবে পরিচিত হবে। অবজেক্ট হিয়ার মি এর সাবজেক্টিভ ফর্ম হবে আই, কারণ হচ্ছে ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম বসে। তারপরে বি ভার্ব যখন থাকবে সেখানে বসবে এমিজার, যদি থাকে সেখানে বসবে ওয়াজ ওয়ার, তাহলে এখানে হবে ওয়াজ, বিকজ রিপোর্টিং ভার্ব হচ্ছে পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স থাকবে তখন রিপোর্টিং স্পিচের দ্বারা যদি চিরন্তন সত্য না বোঝে তাহলে ভার্ব চেঞ্জ করতে হবে। তাহলে ইফ আই ওয়াজ, দেন পরের অংশ হ্যাপি ইন ইয়োর, এটি হচ্ছে সেকেন্ড পারসন এবং পসেসিভ ফর্ম। তাহলে অবজেক্টের পসেসিভ ফর্ম বসাতে হবে। তাহলে মি এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, ইন মাই নিউ জব। ইফ আই অ্যাম হ্যাপি, হবে কি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, যে আমি আমার নতুন চাকরিতে খুশি ছিলাম কিনা। তাহলে এখানে এই স্ট্রাকচারটির সাথে হুবহু মিলিয়ে দেখতে পারবে যে সম্পূর্ণভাবে সঠিক হয়েছে কিনা। এখন এখানে আমি যে পার্সন চেঞ্জ, ভার্ব চেঞ্জ, সেই বেসিক বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করিনি, কারণ হচ্ছে ন্যারেশন নামে এই চ্যানেলে একটি প্লেলিস্ট করা রয়েছে, সেখানে গেলেই তোমরা পাবে। বিগত আমি ন্যারেশন নিয়ে অসংখ্য ভিডিও লেসন তৈরি করে এই চ্যানেলে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। আরেকটি বিষয় হচ্ছে তোমাকে খেয়াল করতে হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও লেসন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ হচ্ছে
অনেক সময় দেখা যায় তোমরা ডাউনলোড করে দেখো, ডাউনলোড করে দেখলে কিন্তু প্রিভিয়াস ভিডিও লেসনের যে লিঙ্ক উপরে আসে সাজেস্টেড আই বাটনে, সেগুলো কিন্তু তুমি পাবে না। তাছাড়া হচ্ছে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট তথ্য মিস হয়ে যায় যদি তুমি ডাউনলোড করে দেখো। সেই জন্য আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাতে তুমি মাঝখান থেকে ইম্পর্টেন্ট কোনো কথা তোমার মিস হয়ে না যায়। সেই জন্য অবশ্যই প্রত্যেকটি ভিডিও লেসন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে প্রয়োজনে তুমি নোট করে রাখবে, যাতে তোমার নোট করে রাখলে পরবর্তীতে তুমি আবার সেখান থেকে হেল্প নিয়ে কোনো সমাধান করতে গিয়ে সমস্যা হলে সেগুলো সহজে নিতে পারবে। এখানে এই ভার্ব চেঞ্জ আমি যে বিষয়টি বলেছি, যে সংক্ষেপে যদি বি ভার্ব থাকে তাহলে দেখবে এমিজার যদি থাকে তখন চেঞ্জ যদি করতে হয় বা চেঞ্জ যদি হয় কীভাবে হবে সেটা বুঝবে এখানে যদি পাস্ট টেন্স থাকে তখন, এবং সিদ্ধান্ত সত্য যদি না বোঝায় সেক্ষেত্রে বি ভার্ব এমিজার যদি থাকে সেখানে তার পরিবর্তে বসবে ওয়াজ ওয়ার, যদি ওয়াজ ওয়ার থাকে সেটি পরিবর্তন করলে বসবে হ্যাড বিন, আবার যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে হবে হ্যাড, শুধু যদি হ্যাড থাকে তাহলে সেটি হবে ডবল হ্যাড। শুধু হ্যাড বলছি কিন্তু সারের পরে যদি আরেকটা ভার্ব থাকে তখন নয়, শুধু হ্যাড থাকলে ডবল হ্যাড হবে। আবার যদি তোমার মডেল যদি যেগুলো থাকে, ক্যান থাকলে কুড হবে, উইল থাকলে উড হবে, শ্যাল থাকলে উড হবে, নীতি কথা বোঝালে শুড হয়, তো মে থাকলে মাইট হয়, এগুলো খেয়াল করতে হবে। তো এই অক্সিলারি ভার্ব চেঞ্জ পার্সন চেঞ্জ কীভাবে হয়, ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে সেটি পরিবর্তন হবে হচ্ছে সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুসারে, থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। এবং খেয়াল করতে হবে ভার্বের আগে যদি কোনো পার্সন বসে সেটি সাবজেক্টিভ ফর্ম বসবে, ভার্বের পরে বা প্রিপোজিশনের পরে বসলে অবজেক্টিভ ফর্ম বসবে। পজিটিভ ফর্ম যদি থাকে তাহলে চেঞ্জ করে লিখলে সেই পজিটিভ ফর্মেই লিখতে হবে, এটি তোমাদের খেয়াল করতে হবে। এবং সেই খেয়াল করে বিশেষ করে যেমন এখন অনেক বিশ্ববিদ্যালয়ে রিটেন এক্সাম হয়ে থাকে, রিটেন এক্সামের ক্ষেত্রে কিন্তু এগুলো তোমার খেয়াল করতে হবে খুব ভালোভাবে, কারণ তুমি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকলে সেখান থেকে ভুল বের করাটা একটু সহজ হয়, কিন্তু নিজে যদি তুমি ভুল করে ফেলো তাহলে সেটি কিন্তু ভুল বের করাটা পরীক্ষা হলে বসে কঠিন হয়ে যায়, কারণ সময় কম থাকে এবং মেমোরি অনেক বেশি তখন টাইট থাকে এবং অনেক বেশি হট থাকে, সেই বিষয়গুলো টেনশন থাকে তখন, এগুলো ভালোভাবে শিখে যাবে। নাম্বার 2 হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট শি আস্কড হিম। তো এখানে রিপোর্টিং ভার্ব শেষে দেওয়া রয়েছে কিন্তু আসবে চেঞ্জ করলে শুরুতে, তাহলে আস্কড হবে, এখানে আস্কড দেওয়া রয়েছে শি আস্কড হিম, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডই ব্যবহার করবো আমরা হোয়াট। তারপরে হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন তাহলে অবজেক্ট হিসেবে পরিবর্তন হবে হিম, হিমের সাবজেক্ট হচ্ছে হি। এখন যদি তুমি হিম লিখে দাও তাহলে কিন্তু হবে না, এই বিষয়গুলো খেয়াল করতে হবে, তাহলে হি হবে। তারপরে এখানে শুধু ডু ডাস যদি থাকে, ডু অর ডাস, শুধু ডু ডাস, এখানে কিন্তু খেয়াল করতে হবে শুধু ডু ডাস যদি থাকে তাহলে সে কি হবে বাদ, বাদ হয়ে কি হবে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে, তাহলে শুধু ডু ডাস যদি থাকে এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে ওয়ান্ট, তাহলে এখানে কি হবে ওয়ান্টের পাস্ট ফর্ম ওয়ান্টেড, হোয়াট হি ওয়ান্টেড। যদি ডু ডাস এর সাথে আবার কি থাকে নট থাকে তাহলে ডু ডাস ঠিকই থাকবে, মূল ভার্ব আর তখন চেঞ্জ হবে না, ডু ডাসটাকে চেঞ্জ করে ডিডেন্ট করতে হবে। আবার যদি ডিডেন্ট থাকে তাহলে সেটি হবে হ্যাডেন্ট, হ্যাড যখনই আসবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে যদি এরকম থাকতো হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট, হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট, তাহলে আমরা এখানে কি লিখতাম হোয়াট হি ডিডেন্ট ওয়ান্ট, তখন ওয়ান্টেড আসতো না, তখন হোয়াট হি ডিডেন্ট ওয়ান্ট। আবার যদি এখানে থাকতো হি ডিডেন্ট, হোয়াট ডিডেন্ট ইউ ওয়ান্ট, তাহলে তখন আসতো কি হোয়াট হি হ্যাডেন্ট ওয়ান্টেড, কারণ হ্যাড থাকলে নেগেটিভ হোক বা অ্যাফার্মেটিভ হোক পাস্ট পার্টিসিপল ফর্ম বসবেই। তাহলে এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে আমি যে বলছি, এই জন্য প্রত্যেকটি ভিডিও লেসন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার উপকারিতা হচ্ছে এটাই যে সকল বিষয় কিন্তু এখানে লেখা থাকে না, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা মুখে বলি, সেই বিষয়গুলো তোমাকে শিখে নোট ডাউন করে রাখতে হবে, লিখে রাখতে হবে। দেন নাম্বার 3 হি সেড টু মি হোয়ার ওয়ার ইউ বর্ন, তাহলে এখানে আমরা কি লিখবো হি সেড টু এর জায়গায় লিখবো আস্কড, হি আস্কড মি, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, ডব্লিউএইচ ওয়ার্ড আমরা লিখবো হোয়ার। এবারে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন, তাহলে এখানে অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে আই, এই ওয়াজ ওয়ার থাকলে কি বসবে হ্যাড বিন, আই হ্যাড বিন, আর কোনো চেঞ্জ হবে না, যখন অক্সিলারি ভার্ব চেঞ্জ করবে তখন আর মূল ভার্ব চেঞ্জ হবে না। আবার যদি অক্সিলারি ভার্বই মূল ভার্ব হিসেবে থাকে তাহলে তো কোনো কথাই নেই, শুধু এই একটি ভার্ব চেঞ্জ করলেই চলবে, যেমন একটি ভার্ব চেঞ্জ হয়, কিন্তু পারফেক্ট টেন্সের সময় যদি পাস্ট টেন্স থেকে আমরা পারফেক্ট টেন্স করি তাহলে তো অক্সিলারি ভার্বও চেঞ্জ হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপলও চেঞ্জ হয়। তারপরে যে সেন্টেন্সটি আমি এখানে এক্সাম্পল হিসেবে লিখেছি সেটি হচ্ছে নাম্বার 4, যে ইউ সেড টু মি উড ইউ হেল্প মি প্লিজ, নাম্বার 4, তাহলে হবে কি ইউ আস্কড মি। এখন এই জায়গায় খেয়াল করতে হবে প্লিজ যখন থাকবে সেই প্লিজের পরিবর্তে পোলাইটলি, ইউ আস্কড মি পোলাইটলি,
তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই, আছে অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে কি বসাতে হবে ইফ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট হিসেবে পরিবর্তন হবে আই। ইফ আই উড থাকলে উডই বসবে, উড থাকলে আর উইল হবে না। ইফ আই উড হেল্প মি হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট হিসেবে পরিবর্তন হবে। সাবজেক্ট কি এখানে হচ্ছে ইউ, তাহলে ইউ বসবে, কারণ ইউ এর সাবজেক্টিভ হবে এবং অবজেক্টিভ হবে উভয়। এখন এই পোলাইটলি আমরা এখানেও লিখতে পারি, আবার শেষেও লিখতে পারি। পোলাইটলি জায়গায় কাইন্ডলিও লেখা যায়। কাইন্ডলি যেটি তোমার পরীক্ষায় থাকবে, এমসিকিউ টাইপ কোশ্চেন যদি হয় তাহলে সেটাই বাছাই করতে হবে। প্লিজ যদি থাকে, প্লিজ যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেখানে রিকোয়েস্টেড হবে। প্লিজের পরিবর্তে যদি অন্য কোনো সেন্টেন্স থাকে তাহলে পোলাইটলি বা কাইন্ডলি এই শব্দটি ব্যবহৃত হয়। সেটি হয় রিপিটেবল বা অবজেক্টিভ পরে বসতে হবে, আবার সেন্টেন্সের শেষে গিয়েও থাকতে পারে। যেখানেই থাকুক সেটি তোমাদের বাছাই করে নিতে হবে। দেন নাম্বার 5, I said to him, will you come tomorrow? তাহলে I asked, কারণ এখানে said রয়েছে, I asked him। তারপর এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে if you। এখন if এটাকে ওয়েদার শব্দটি আমরা ব্যবহার করতে পারি। ওয়েদার ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট হিসেবে পরিবর্তন হবে হি। উইল থাকলে কি হবে উড, কিন্তু আবার উড থাকলে উইল ব্যবহার করা যাবে না, আবার বলছি। তারপরে উড যেহেতু আমরা চেঞ্জ করেছি, তাহলে এখানে কামই থাকবে, এটা কেম হবে না। কাম টুমোরো থাকলে কি হয় দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। যেটি থাকুক বা যেটি তুমি লেখো সেটাই হবে, কিন্তু লেখার সময় লিখলে হবে, কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন যদি হয় তাহলে সেখানে ওই শব্দটি বা ফলোয়িং ডে থাকতে হবে, না থাকলে তো সেটা তুমি বাছাই করবে না। তো এই যে 5টি সেন্টেন্স আমি এখানে সমাধান করে দেখিয়েছি, 5টি সেন্টেন্স ছিল বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন এবং অন্যান্য চাকরি পরীক্ষার কোশ্চেন। তো এই স্ট্রাকচার আমি এখানে লিখে দেখিয়েছি। তারপরে আমি এই চ্যানেলে যত ইন্টারগ্রেটিভ সেন্টেন্স বিগত বছরের কোশ্চেন হিসেবে এসেছে সেগুলো সমাধান করে নেক্সট ভিডিও লেসনে আবার তোমাদের জন্য দিব। সেজন্য অবশ্যই তুমি সেই ভিডিও লেসন পাওয়ার জন্য, যাতে তোমার নোটিফিকেশন তোমার কাছে চলে যায়, সেজন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে। এবং আশা করছি প্রত্যেকটি ভিডিও লেসন তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তুমি ভালোভাবে শেখার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। Here you will find several video lessons for the improvement of your free handwriting and for the improvement of your spokening skill also. Every video lessons are included in separate playlist. That's why I would like to request you to visit the channel first, and you can search in the playlist. You will get all the video lessons there. For every video lessons are very much useful and important for all types of students. Today I would like to finish here. I expect here every moment connection with this YouTube channel. Thanks for watching. Thanks to all.